আমরা চলে যাব এখন ঘটনায় এবং আমাদের আজকে আলিফের কাছে একটু শুনি যে আলিফ আজকে আলিফের কিছু উপদেশ আছে আপনাদের জন্য। আমরা ঘটনা শুরুতে একটু উপদেশ শুনবো, তারপরে কি যেন উপদেশ লাইভে আমরা দিতে চাইছিলাম। আমি আপনার শরীর খারাপের কথা শুনেছি, কিন্তু ঘটনা শোনার পর আপনি অনেক চাঙ্গা হয়ে গেছেন। হ্যাঁ সেটাই। তো আমার মানে লাইভে একটা উপদেশ দিতে চাই। হ্যাঁ, লাইভে উপদেশ হচ্ছে যে লিসেনার্স আজকে আসলে আপনারা আমাদের ঘটনা শুনবেন, সবার ঘটনা শুনবেন ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে ঢাকা থেকে খুলনা নিয়ে যাব। তো সবার একটা উপদেশ আছে যে ঘাবড়াবেন না, আর যদি পেছনের দিকে তাকান তাহলে আরো বেশি ঘাবড়াবেন না, যদি হাড়ের কটমট সাউন্ড পান তাহলে আরো ঘাবড়াবেন না। এইটাই একটা উপদেশ আমি সবাইকে দিব। And I would like to say one more thing, which is আজকে মানে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আসলে শিউরে ওঠার মতন, এবং আপনারা অবশ্যই একটু আগে শুনে যেটা হচ্ছে যে ঘটনাটা আলিফ বলছে যে খুলনা নিয়ে যাবে। খুলনার ঘটনা সবসময় একটু অন্যরকম হয়। আপনাদের মনে আছে যে ভূত আশ্রমের একদম শুরুর দিকে ভৌতিস্টের প্রথম যে এপিসোডটা ছিল সেটাও ছিল খুলনা নিয়েই। আমাদের অসংখ্য মারাত্মক সব ঘটনা আমরা পেয়েছি খুলনা থেকে। তো সেই খুলনাতে আমরা আবার যাব এবং সেই খুলনার ঘটনায় আমরা শুনবো। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে তার প্রথম ঘটনাটা শুনতে। জি রাসেল ভাই, তো প্রথমে আমি যার ঘটনা বলবো ওনার নাম হামিদ। আসলে আমি রিসেন্টলি বাংলাদেশের বাইরে যাওয়ার পথে ওনার সাথে দেখা, তারপর ওনাকে আমি আমার চেম্বারে নিয়ে এসে ওনার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। তো উনি ঢাকার বাইরে সাধারণত গাড়ি রেন্টে কার নিতেন। ওনার দোকান ছিল হচ্ছে মিরপুরে। তো মিরপুরে একটা জায়গায় তার নিজের দোকান ছিল। তো দেখা যেত যে গাড়ির মালিক অন্য, কিন্তু তিনি গাড়িটা তার কাছে রাখতেন আর কি। তো মোস্ট অফ দ্য টাইম রাসেল ভাই তাকে গাড়িটা নিয়ে যেতে হতো হচ্ছে ঢাকার বাইরে বৃহস্পতিবার সময়। তাকে বেশিরভাগ মানে ট্রিপগুলো পাওয়া যেত বৃহস্পতিবারে পেত, কারণ পরের দিন শুক্রবার থাকার কারণে অনেকে বৃহস্পতিবারে গাড়ি নিয়ে যেত ঢাকার বাইরে। তো এমন একদিন আপনার এটা বলছে যে 1995 সালে, কিন্তু ওনার বলতেছে যে আমার ডেটটা মানে মনে নাই, কিন্তু ওই সময় মনে হয়েছিল যে ঢাকার চারিপাশে কিছু কিছু এলাকা পানিতে তলিয়ে গেছিল। তো ওই সময় বৃষ্টি খুব বেশি হয়েছিল। তো বর্ষার পর মানে বর্ষাকালীন অবস্থাতেই ঘটনাটা ঘটে আর কি। তো উনি বলল যে আমার কাছে একটা লোক আসলো, লোকে এসে বললো যে উনি বৃহস্পতিবারে যাবে, কিন্তু এর আগেই এক ফরেনার, গুলশানের এক ফরেনার, তিনি তাকে হায়ার করে ফেলেছিল কক্সবাজার নিয়ে যাবে। কিন্তু বললো যে আমি এই লোকটাকে দেখে এতটাই বিমোহিত হয়ে যায়, এতটাই পছন্দ করি, এত সাদা দাড়ি, লম্বা সিল্কি দাড়ি, আমার এত ভালো লাগে, এত বুজুর্গ মানুষ, আমাকে বলছে যে সে বৃহস্পতিবারে ঢাকা থেকে খুলনার দিকে যাবে এবং তারা 7 জন যাবে টোটাল। তো তার সে আর মানে কেন জানি সে আর না করে নাই যে আমি যাব। ঠিক আছে, বৃহস্পতিবার রাত 11টার দিকে। তো তাকে যথারীতি সেই ভদ্রলোক তাকে একটা স্লিপে দিল যে তাকে বড় মগবাজার থেকে, ওয়্যারলেসের পাশ থেকে একটা মসজিদ আছে, নামটা আমি বলছি না, সেখান থেকে তাকে পিক করতে হবে তাদেরকে। তো তিনি যথারীতি ওই সময় এত কন্ট্যাক্ট করার অবস্থা ছিল না। তো তারা সে ওইখানে মসজিদের পাশে যে গাড়ি 11টার দিকেই রেখে দেয়। তো আধা ঘন্টা পরে এক ভদ্রলোক আসে, সেই যে ওনাকে হায়ার করেছিল। সে বলল যে ঠিক আছে আপনি চলে আসছেন, আপনি একটু অজু করে নেন আর খাওয়া দাওয়া করে নেন। তো উনি বলে যে এত ভদ্র করে বললো অজু করে। তো ওনাকে আমি বলি যে আমি তো এশার নামাজ পড়ে আসছি, তো আমি অজু করাই আছে, তো আমি খাওয়া দাওয়া করে আসছি, তো আপনারা আসেন, কোনো সমস্যা নেই। বলেন আমাদের সময় লাগবে, আমাদের অনেকক্ষণ যেতে লাগবে, আপনি একটু খাওয়া দাওয়া দরকার হলে করে নেন। আচ্ছা। তো তিনি বললেন যে খাওয়া দাওয়া তো করে আসছি, তো কোনো সমস্যাই না, আপনারা আসেন, কোনো সমস্যা নাই। তো তিনি গাড়ির মধ্যে বসে ওয়েট করতে থাকে। তো 12টার মধ্যে সবাই চলে আসে। তিনি দেখলেন যে যেই লোকটা ছিল তার সাথে আরো 6 জন, এর মধ্যে 2 জন বোরকাওয়ালা মানুষ আর 4 জন ওনার মতোই দেখতে, কিন্তু বয়স্ক, সাদা দাড়ি, সবার ড্রেস মোটামুটি সাদাই, একই রকম, মোটামুটি পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরা। তো তারা সবাই উঠলো এবং সবাই কিন্তু বয়স্ক ভাই, সবাই বুজুর্গ, সবাই যে একদম ইয়াং বা কেউ এরকম না, সবাই বয়স্ক এবং সবারই চামড়া ঝুলে গেছে এরকম বয়স্ক আর কি। তো তারা রওনা দেয়। তো তিনি বলেন যে গাড়ি ছাড়ার পর থেকেই, মানে ঢাকা ক্রস করার পর থেকে আমি পেছন থেকে তেলাওয়াত শুনতে থাকি কোরআন শরীফের, আর পাশে যিনি আছেন তিনিও কোরআন শরীফের তেলাওয়াত করছে। তো আমার কাছে খুব ভালো লাগতে থাকে, কারণ তিনিও নামাজি খুব মানুষ ছিলেন যে গাড়ি চালাচ্ছে, তখন ইয়াং ছিল, সে কোনো নামাজ মিস দিত না এবং একটা সময় হাফেজ ছিল, পরে হাফেজি সে আর কন্টিনিউ করে নাই। তো তার প্রায় 18 পারা পর্যন্ত মুখস্থ ছিল। বাবা।
তো আমার কাছে মনে হয় যে রাসেল ভাই ওইভাবেই যে ওই জন্যই তাকে সিলেক্ট করা হয় না হইলো কিনা। তো যাই হোক সামনে যাই, আগাতে থাকি। তো ঢাকা ক্রস করার পরে কিছু দূর আগানোর পর মানিকগঞ্জের দিকেই হবে, ওই একটা বয়স্ক লোক বললো যে আমাদের থেকে একজন গাড়ি থেকে নেমে যাবে, আপনি একটু গাড়িটা থামান। তো বলে যে আপনারা একটু তাড়াতাড়ি নামার ব্যবস্থা করেন, কারণ এই এখন অবস্থা উনি বললে যে এখন যে অবস্থা আশেপাশে গাছ টাছ ফেলে মাঝে মধ্যে ডাকাতি হয়, আপনারা as soon as possible গাড়িটা থেকে তাড়াতাড়ি নামবেন। আচ্ছা। তো ওনাদের সাথে অনেক মানে জিনিসপত্র ছিল, ওই নামাতে একটু সময় লাগছিল, তো উনি একটু তাড়াতাড়ি করতে বলে। উনি জাস্ট হাত দিয়ে একটা ইশারা করে যে আপনি একটু চুপ থাকেন। আচ্ছা, মানে কোনো কথা বললো না, কোনো রাগারাগি করলো, জাস্ট হাত দিয়ে একটা ইশারা করলো। যে লোকটা ওনার পাশে বসেছিল, তো ওই লোকটা নেমে যায়, ওনারা আরিচার দিকে যায়। এখন তো আরিচা ঘাট আগে যে রাস্তায় আমরা বাইরে যাই টার্ন নেই পাটুরিয়ার দিকে, তখন পাটুরিয়া ছিল না, তখন আরিচা ঘাট ছিল। তো তিনি সোজা আগে ওই রাস্তাটা সোজা, এটা অনেকে চেনে, তো সোজা যে ফেরির জন্য ওয়েট করতেছে। আমি জাস্ট একটা কথা বলে রাখি রাসেল ভাই, উনি যেহেতু রেগুলার ঢাকার বাইরে এইসব ট্রিপ নিতেন, তো তার কিছু কিছু পয়েন্ট মুখস্থ, এইসব জায়গায় একটু ট্রাফিক বেশি থাকে। তো সে দেখলো যে উনি বললো যে আমি গাড়ি চালাচ্ছি আর এত সুইফট আমার গাড়ি যাচ্ছে, আশেপাশে কোনো ঝামেলা দেখতেছি না, কোনো জ্যাম দেখতেছি না, কিছু দেখতেছি না, ফেরি আমার জন্য জায়গা মতো দাঁড়ানো, আমি ফেরিতে উঠলাম, আর 2-3টা গাড়ি ফেরিতে উঠলো, খুব আরাম করে যাচ্ছি। আর আতরের গন্ধ আসছে রাসেল ভাই। আচ্ছা, মিক্সড আতরের গন্ধ, একটা থেকে একটা মিক্সড আতরের গন্ধ। আর পাশে যে তিনি চোখ বন্ধ করে মাথা নিচু করে তসবিহ করছিলেন। তো আরিচা ফেরিঘাট প্রায় আধা ঘন্টার পরে ক্রস করার পরে, আধা ঘন্টার বেশি সময়, তখন তো আরো বড় ছিল, এখন তো কম সময় লাগে, তখন বড় ছিল। তো রাস্তা মানে ফেরি ক্রস করার পরে তিনি আগাচ্ছিলেন, আগাতে হঠাৎ করে তার চোখ রাসেল ভাই গাড়ির পেছনের দিকে পড়ে। তো পিছনে যে হেডলাইট মেরেছিল যে গাড়ি, তার হেডলাইটের কারণে তাকে তাকাতে হয়, কিন্তু এতক্ষণ যিনি দেখছিলেন যে পেছনে 6 জন লোকই আসছিল, মানে 5 জন লোক আছে। হঠাৎ করে তিনি দেখে যে কেউ নাই গাড়িতে। আচ্ছা, তিনি খুব অবাক হয়ে যায় যে আমি কি গাড়ি চালাচ্ছি নাকি চালাচ্ছি না, কার গাড়ি চালাচ্ছি, আমি কোথায় আছি। হঠাৎ করে তার মনে হয় যে এইটা আমি কি করছি, মানে এখন অবস্থা এরকম যে রাসেল ভাই উনি কোনো পথেই হাঁটতে পারবেন না। ফার্স্ট অফ অল উনি গাড়ি থামাতে পারবেন না, এই রাস্তা দিয়ে যাচ্ছে সেটা সম্ভব না গাড়ি থামানোর। সেকেন্ড অফ অল এটা নিজের গাড়ি না, এটা তার মালিকের গাড়ি। এখন এখানে যদি গাড়ি থামায় তো মানে কেউ অবস্টাকল ক্রিয়েট করে তার গাড়িটা নিয়ে যেতে পারে, অথবা তাকে মেরে ফেলতে পারে, এই জন্য সে গাড়ি থামাতে চাচ্ছিল না। তো পাশের যে লোকটা বললো যে আপনি আমার কথা শোনেন, আপনি ঘাবড়াবেন না, আপনি পিছে তাকাবেন না, আপনি পেছনে তাকাবেন না, কোনো শব্দ হলে ভয় পাবেন না, আর হাড় ভাঙা শব্দ হলে আরো ঘাবড়াবেন না। আচ্ছা, আপনাকে আমি একটু ওয়ার্নিং দিয়ে দিই, আপনি যারা সালাম দিবে সালামের উত্তর নেবেন। এই কথাটা শোনার পর উনি মোটামুটি বুঝে গেল যে আমি আর যাই করছি না, এখানে আমার সাধারণ কোনো লাইফ, মানে সাধারণ ভাবে আমি যাচ্ছি না, আমার এটা খুব অ্যাবনর্মাল কিছু একটা আমার সাথে হচ্ছে। এখন উনি যেটা জানতে যায় যে সিগারেট উনি সিগারেট খেত আর কি, তো সিগারেট পান করার জন্য সিগারেট বের করছে, যে সিগারেট খেলে হয়তো বা জিন ভূতেরা দৌড়ে পালায়, কিন্তু আসলে ওখানে কোনো ইফেক্টই হচ্ছিল না। সেই পাশের লোকটা বসে বসে তসবিহ পড়ছে, তাকে এই কথাগুলা বলার পর আর একটা জিনিস বললো যে সামনে আমরা সবাই আসুক, সামনে আমরা আরো কিছু কথা আপনাকে বলবো, কিন্তু আগে একটা কথা শুনে রাখেন যে আপনি কিছুক্ষণ পর একটা মসজিদে নামাজ পড়বেন এবং সেখানে ইমামতি করবেন, আপনাকে ইমামতি করতে হবে, আমরা সবাই মিলে সেখানে নামাজ পড়বো, কিছুক্ষণ পর ফজরের ওয়াক্ত হয়ে যাবে, আপনি নামাজ পড়াবেন, তো আপনি এটার জন্য প্রিপারেশন নেন। তো প্রিপারেশন কি নিব, আমাকে কি বলতেছে নামাজ পড়াবো, মসজিদে যাব, নামাজ তো পড়তে হবে, দ্যাটস মাস্ট, ওটা তো আমাকে পড়তে হবে, কিন্তু উনি এইভাবে বলতেছে, আমার কাছে কেমন খটকা লাগতেছে যে এত মানে হার্শ ভয়েসে কেন বলতেছে যে আমাকে নামাজটা পড়াতে হবে। তো আমরা অনেকেই আকিজের ফ্যাক্টরিটা চিনি, আমি রাসেল ভাই এখন ডিরেকশন দিয়ে দিচ্ছি সবাইকে, খুলনার পথে নিয়ে যারা খুলনা বাড়ি তারা ইজিলি বুঝতে পারছে। তো আকিজের আগেই প্রায় বললো যে আকিজ ফ্যাক্টরি থেকে প্রায় 20-30 মাইল আগে, তো যেতে তো পরে সবাই এক নামেই চেনে, তো বাম পাশে একটা রাস্তায় আমাদেরকে ঢুকতে হলো। সেই রাস্তাটা কাঁচা রাস্তা, মানে মাটির রাস্তা আর কি, কিন্তু রাসেল ভাই মানে অসম্ভব কথা হচ্ছে যে মাটির রাস্তা থাকা সত্ত্বেও গাড়িটা 1 ফুটও বাম করছিল না, প্লেন ভাবে আগাচ্ছিল। বলে আর যাই হোক, আমি যে রাস্তায় ঢুকলাম সেই রাস্তাটা বাংলাদেশ হতে পারে না, আমি বিদেশ যাইনি কিন্তু এটা বাংলাদেশ না। ওকে,
এটা বাংলাদেশ না, এত সুন্দর গোছানো, গাছগুলা গোছানো, আশেপাশের ফুলের গন্ধ আসছে। এখন তো অনেক এসি গাড়ি, তখন আমার গাড়ি এসি ছিল না, আমার জানালা খোলাই ছিল, রাইট। আমি গন্ধ পাচ্ছি, আমি অনেক ফুলের গন্ধ পাচ্ছি। আমি হেডলাইটের মানে আমি যখন ডিপারটা দেই, আমি যখন হেডলাইটটা আর একটু বাড়িয়ে সামনের দিকে দিই, আমি একটু কাছে আগাতেই দেখি যে লম্বা লম্বা কবর। কবর না, আমি আসলে প্রথমে ঢিবি দেখি, কিন্তু যতই সামনে যেতে থাকি ততই মনে থাকে এটা একটা কবর। কবরের শেপে লম্বা লম্বা, মানে আমাদের 3.5 হাত না, ওই সাইজের না, এটা অনেক বড় বড় লম্বা লম্বা। এবং কবরের পাশে আমাদের সাধারণত কি থাকে রাস্তা ভাই, আমরা কবরস্থানটা দেখি যে আজিম, মানে আমাদের এখানে যে আজিমপুর কবরস্থান আছে সেইটা ছাড়া আমরা কবরস্থান দুই পাশে হাঁটা অবস্থায় দেখি না, কিন্তু এখানে গাড়ি চালানো অবস্থায় দুই পাশে কবর দেখতে পাচ্ছে সে। বলে যে কবরের নীল নাম লেখা থাকে মা বাবা অথবা ডেট লেখা থাকে, কবে মারা গেছে, জন্ম কবে, মৃত্যু কবে। এখানে খালি আরবি লেখা। তাহলে এটা বাংলাদেশের কোনো কবরস্থান না, এটা কি বাংলাদেশের বাইরের কোনো কবরস্থান? আমি কোথায় আসলাম? তো সে আসলে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না, সে বেশি কনফিউজড হয়ে গেছে ওই মুহূর্তে। সে নিজে নিজে দোয়া করছে যে ভেতরে আমি কি হচ্ছে, এবং বলছে যে আমি আসলে এই দুনিয়াতে নেই, এই জগতে নেই, হয়তো আমাকে কোনো অন্য জগতে নিয়ে আসা হয়েছে। মাই গড। ওই রাস্তা দিয়ে চলার সময় তিনি হঠাৎ করে সেই কোরআন শরীফের তিলাওয়াত, যেটা সে ঢাকার মগবাজার থেকে রওনা দেওয়ার পরে শুনতে পেরেছিল, সেই কোরআন শরীফের তিলাওয়াত আবার শুনতে পাচ্ছে। এবং পিছে তাকে দেখে তাই 5 জন উপস্থিত গাড়ির মধ্যে সে 5 জন চলে এসছে। এবং সেই লোক যে চোখ বন্ধ করে তসবিহ পড়ছিল, সে বলছে যে আপনি যখন, সে খুব আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় কথা, আপনি যখন পড়াবেন নামাজ পড়াবেন, সেখানে কেরাতটা লম্বা কেরাত নিবেন, ছোট কেরাতে শেষ করবেন না, অবশ্যই সূরা আর রহমান পড়াবেন। তো সে বললো যে তাহলে সে জানে আমার সম্বন্ধে, সে ডিপ মানে রিসার্চ করা তার আমার সম্বন্ধে, আমি যে হাফেজ সেটা সে জানে। বলে কিরাতটা সুন্দর করে বড় করে পড়াবেন। তো আমি যতই যাচ্ছি, যতই রাস্তা যাচ্ছে, ততই কবরস্থান, রাসেল ভাই, কবরের পর কবর, এত কবর, এত লম্বা লম্বা কবর আমি আগে কখনো দেখিনি। এত কিছু তো জানিও না, কিন্তু এত কবর, লম্বা কবর হতে পারে এটাও আমার জানা নাই। তো তিনি যখন মসজিদ একটা শেষ ডেড এন্ডে আসলো, সেই ডেড এন্ডে একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, 2 তলা 3 তলা একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, কিন্তু এতই আলিশান যে এটা সে আগে কখনো বাংলাদেশে দেখে নাই। সে এত জায়গায় যায়, ঢাকা, সে তো পুরো বাংলাদেশি রাসেল ভাই করে, সে তো ট্রিপ নিয়ে এসে পুরো বাংলাদেশেই যায়। এত সুন্দর জায়গা, এত সুন্দর স্মেল, আবহাওয়া কি সুন্দর, বাতাস কি, বাতাসে ধুলা উড়ে না, এত সুন্দর জায়গা। তা সে বললো যে আমি নামলাম, এবং পেছনের যে মহিলাগুলা বোরকা পরা ছিল তারা সবাই কান্না করছিল। কান্নাটা সাউন্ডটা এরকম, কেউ হ্যাচকা টান দিলে, কেউ যদি যেভাবে চিৎকার দেয় কোনো মহিলাকে, ঠিক সেরকম চিৎকারের মতো কান্না আসছিল, এরকম কান্না। গাড়ি থামানোর পর তো আশেপাশে অনেক লোক রাসেল ভাই, এবং উনি বললো যে আমাকে যে ডিরেকশন দিচ্ছিল আমাকে সেই ডিরেকশনে যেতে হচ্ছে, কারণ আমি আর কোনো কিছু করার চান্স নাই। স্টিয়ারিংটা আমার হাতে, কিন্তু আমি চাইলে ব্রেক করতে পারি, কিন্তু আমার জানের ভয়ের কারণে আমি তাদের কথা মতো এইভাবেই রাস্তায় এসেছি। তো যখন সে গাড়ি থেকে নামে, তখন তার একবার মনে হচ্ছিল পালাবো, কিন্তু এই দুনিয়া তো আমি চিনি না, পালানোর জায়গা তো আমি জানি না, কোথায় পালাবো। তিনি যখন গাড়ি থেকে নামলো, তারাও গাড়ি থেকে নামলো, ফেলো ঠিক আছে, কিন্তু তোমরা আস্তে আস্তে কান্না করো, জোরে শব্দ করে কান্না করো না, এরকম কেউ একটা বলে আসলো সামথিং। উনি সেটা দেখলেন আর কি। একটু এরপরে ওনাকে নিয়ে এলাম, যে উনিকে মসজিদের পরে, মসজিদ থেকে বের করার পর আসলে ভাই এই ঘটনাটা, এটা আমি আপনাকে বলি নাই, এটাই আপনার জন্য সারপ্রাইজ ছিল। মসজিদ থেকে বের করার সময় তার লেন্থ হয়ে গেল অনেক লম্বা, খাটিয়া অনেক লম্বা, এই লাশের খাটিয়া অনেক লম্বা, এত লম্বা খাটিয়া, এক প্রান্ত থেকে এক প্রান্ত কমপক্ষে 10 জনে ধরতে হয়, এত লম্বা। আচ্ছা, এই লম্বা খাটিয়া নিয়ে তারা কবরের কাছে চলে গেল, এবং কিছুক্ষণ সেই ভদ্রলোক নিজের চোখে এটা দেখছেন, উনি নিজের চোখে দেখছেন, এবং উনি একা রাসেল ভাই, আশেপাশের কোনো কাউকে তার পরিচিত মনে হচ্ছে না। একটা মানুষ মনে হলে তো সে হেলছে, তো একদম মানে সেই ওইরকম কেউ আছে বলেও মনে হচ্ছে না রাসেল ভাই। মানে জনবহুল এলাকা থেকে সে একটা গহীন জায়গায় চলে গেল, দেখলো যে প্রায় 5:05 বাজে এরকম। তো সে ঘড়িতে দেখছে, তার ঘড়িতে দেখছে 5:05 বাজে। দাফন হয়ে গেল, সে দেখলো যে দূর থেকে, সে বেশি দূরে ছিল না, দাফন হয়ে গেল। এবং দাফন হওয়ার পর সে তার টাকা পয়সার কি চিন্তা, সেখানে যান বাঁচাতে গাড়িতে উঠে, জাস্ট গাড়িতে স্টার্ট দিয়ে এক্সেলারেটরে পাড়া দিতে দেখে সে আরিচা ফেরিখানে চলে এসেছে। জাস্ট মানে তখন মুহূর্তের মধ্যে সবকিছু হলো, সেকেন্ডের মধ্যে সবকিছু হলো। আমি
আমাকে একজন বলল আপনি যান, এখন এগোতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমি জানি না যে আপনারা কি অপেক্ষা করছেন। আমি যখন এই ঘটনাটা আপনাদের আগে একবার অফে শুনি, তখন আমি অপেক্ষা করছিলাম যে ফেরার সময় কি হবে। আপনি খালি চিন্তা করছেন ফেরার সময় কি হবে, তাহলে তখন তো সে বুঝে যাবে, তখন সে না জানি আরো কি ঘটবে। কিন্তু পুরো সময়টা যখন সে আমাদের গাড়িতে ফেরত আসলো এবং যখন সে ফিরবে, জাস্ট পা দেওয়ার সঙ্গে সঙ্গে সে দেখো যে আরিচা ঘাটে এসে চলে এসেছে। এবং সময় তো গেছে, মানে বলে যে আমি যতটুকু সময় দেখেছি 12টা থেকে এই 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত আরিচা ঘাট, মানে কি সে ফেরি পার হয়ে গেছে, ফেরিতে উঠার লাগে নাই তার, ফেরি পার হয়ে সে ঢাকার পথে চলে আসছে। মানে সে এখন আরিচা ক্রস করবে, আরিচা থেকে মানিকগঞ্জের দিকে যাবে। বলে যে আমি যে আসছি, আমার ফেরিটা পর্যন্ত পার হয়ে গেছে, আমি এক্সিলারেটর পাড়া দেওয়ার সাথে সাথে আমার এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। আমি এই দুনিয়াতে ছিলাম না, এটুকু আমি জানি। এটা কোন গ্রহের কথা এটা আমার কোনো আইডিয়া নাই, কারণ তখন এত কিছু আমি ডিসিশন নিয়েছি, এরপর থেকে আমি কখনো ঢাকার বাইরে যাবো না। উনি জানো না বোধ হয় না, এই 12 বছর তিনি কখনো ঢাকার বাইরে যান নাই। আচ্ছা, এবং ওই যে সঙ্গে যখন তিনি মারা যাবেন, তিনি জিন হতে পারেন বা তিনি, তার কথা ছিল এটা জিনের একটা আলাদা একটা দুনিয়া, আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাকে শুরুতে বলেছিল উযু করে নাও, এবং সমস্ত আত্মীয় স্বজনের মাঝে, এবং সেখানে সেই কারণে তার সমস্ত আত্মীয় স্বজন বিদায় জানাতে এসেছিল, তারা কান্নাকাটি করেছে, সবই দেখেছে সে। বলেছে এরা আমাদের জগতের কেউ না, কিন্তু যেসব প্রসেস হচ্ছে এই প্রসেসটা আমি আগে কখনো দেখিনি। একজন মারা যাবে, সে বলছে যে আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমার কাছে একটাই প্রশ্ন, সেটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে, যে খুলনা পর্যন্ত কেন নিয়ে গেল? এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। খুলনা যেতে হয়নি, তার আগে, হ্যাঁ, মানে এই পর্যন্ত কেন নিয়ে গেল? মানে রাসেল ভাই এই পর্যন্ত কেন গেল, এই কোয়েশ্চেন যদি সে আমাকে বলতে পারতো তাহলে সে বলতে পারবে না, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। রাসেল ভাই খুলনা, আমি অনেক ঘটনা আছে রাসেল ভাই খুলনা রিলেটেড, এবং ওই দুনিয়াটা কি আসলে খুলনার সাথে জড়িত? না, সেজন্য না মনে হয়, সেজন্য না, মানে কোনো একটা ব্যাপার আছে, কোনো একটা লিঙ্ক আছে বা কোনো একটা ব্যাপার আছে ওইখানে, হয়তো মানে মানে মনে হয় যে ওই এলাকায় হয়তো তার বিচরণ ছিল বা এরকম কিছু হতে পারে, আমরা জানি না। যাচ্ছি হঠাৎ করে আমাকে ওই এরিয়া আগে বললো যে বামে টানবে। হ্যাঁ, সেটাই আমি বললাম যে হঠাৎ করে, এবং কাঁচা রাস্তা, বললো যে এত কাঁচা, এত ভাঙা রাস্তা, তোমার গাড়ি তো যাচ্ছিল, খুব স্মুথে গেছে। সেটাই দেখি আমাদের লিসনাররা কি বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আশা করি সব ভূত এফএম এর শ্রোতারাও ভালো আছে। আমার ঘটনায় চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি রাসেল ভাই, ঘটনাটা ভৌতিক কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে একদমই লজিক বিহীন লেগেছে। আমার কাছে মোটেও লাগেনি যে এই ঘটনাটার কোনো যুক্তি হতে পারে। যদি কারো জানা থাকে দ্যাটস বেটার। ঠিক আছে, আমি আমার ঘটনাটা 2014 সালের, কিন্তু ঘটনাটা বলার আগে আমার পেছনের কিছু কথা বলে নিতে হবে। আমি আমাদের বাড়ি চাঁদপুরে, সেখানে আমরা একটা ফ্ল্যাটে থাকি। 2007 সালে আমরা সেই ফ্ল্যাটে শিফট হই, এবং 2008-এ আমাদের পাশের ফ্ল্যাটে এক নেইবার আসে আমাদের, যে ফ্যামিলিতে 4 জন মানুষ ছিল। যাকে আমি দিদি ডাকতাম, যিনি ওই পাশের ফ্ল্যাটের ওয়াইফ ছিল, তাকে আমি দিদি ডাকতাম। ওই দিদি, দাদা, তার বাচ্চা এবং তার শাশুড়ি। যখন 2007 সালে উনি আমাদের ফ্ল্যাটে আসেন, পাশের ফ্ল্যাটে, তখনই ওনার বয়স প্রায় ছিল 95+। তো যেহেতু আমার নিজের ঠাকুমা এখনো জীবিত, সেহেতু আমি সবার সাথে একটু গল্প করতাম। সেই জন্য আমার পাশের ফ্ল্যাটের ওই মাসিমার সাথেও গল্প হতো, আমি তাকে মাসিমা বলেই ডাকতাম। গল্প হতো। এবার আপনি হয়তো জেনে থাকবেন রাসেল ভাই যে আগের দিনে যে শুধু পুরুষরা নেশা করতো তাই নয়, কিছু কিছু মহিলা ছিল যারা নেশাও, মানে তারাও নেশা করতো। অনেকে হুক্কা টানতো, অনেকে বিড়ি খেত। তো পাশের ফ্ল্যাটের ওই মাসিটার একটা হ্যাবিট ছিল যে উনি বিড়ি খেত। এবার এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে সন্ধ্যাবেলা হিন্দু ঘরে কিছু রিচুয়ালস থাকে, যে প্রদীপ নিয়ে তুলসীর কাছে দেয়া বা ধূপ দেখানো ঘরে, তো তেমন রিচুয়ালস আমাদের ঘরেও আছে। আমি তখন থেকে, আমার মা যেহেতু জব করে, সেজন্য মাকে হেল্প করার জন্য আমি রিচুয়ালসটা সবসময় করতাম। তো এই রিচুয়ালসটা আমি এই বাসায় এসেও করি। এবার সেটা এমন একটা ছিল, মানে এরকম ছিল সিকোয়েন্সটা, যে আমি সন্ধ্যাবেলায় ধূপ ধুনো জ্বালিয়ে
গিয়ে ঘরে দেখাবো। যখন আমি ধূপধুনোটা নিয়ে মেন দরজায় আসবো, তার একটু পরে ধোঁয়ার গন্ধে হোক বা যে কোনো কিছুতেই হোক ওই মাসিটা দরজা খুলে আমাদের দরজার সামনে আসতো, ঘরে ঢুকতো না, দরজার সামনে দাঁড়িয়েই বলতো যে মা আমাকে একটু বিড়িটা ধরিয়ে দিবি। তো আমি ওনার হাত থেকে বিড়িটা নিয়ে রান্নাঘরে গিয়ে সন্ধ্যাবেলার জন্য প্রথম গ্যাসটা জ্বালাতাম, ওনার বিড়িটা ধরানোর জন্য, গ্যাস ওভেনটা ওনার বিড়িটা ধরানোর জন্যই আমি জ্বালাতাম। তো এটা একটা কি হয়েছিল, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল যে সন্ধ্যাবেলায় যদি আমি গ্যাস জ্বালাতে যাই, কখনো যদি উনি মাঝে মাঝে না আসেন, আমি আবার ওনাকে দেখতে যেতাম যে কেন এলো না। এমন একটা অভ্যাস হয়ে গেছিল যে উনি সবসময় আসতেন, আর আমি এই রিচুয়ালসটা প্রতিদিন করাতে আমিও একটা অভ্যাস হয়ে গেছিল যে হ্যাঁ ওনাকে ওনার বিড়িটা, সন্ধ্যাকালীন বিড়িটা আমি ধরিয়ে দেবো। এমন ভাবে অনেক বছর চলতে থাকে। আমি 2012 সালে পড়ালেখার জন্য বাইরে চলে যাই, মানে বাংলাদেশের মধ্যেই বাইরে কোথাও চলে আসি। তো আমি মাঝে মাঝে ছুটির মধ্যেই যেতাম। হঠাৎ করে 2014-তে ফেব্রুয়ারির দিকে আমি ফোনে শুনতে পাই যে উনি মারা গেছেন, 100+ বয়সে উনি মারা গেছেন। তো স্বাভাবিকভাবে আমি কথাটা শুনে খুব দুঃখ পেয়েছিলাম, কান্নাও করেছিলাম, কারণ ওনাকে আমি চিনতাম ভালোভাবে। ঠিক আছে, হয়েছে। আবার আমি কিছুদিন নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকার পর কিছুদিনের মধ্যে সেটা আবার ভুলেও যাই যে উনি মারা গেছেন বা কি, অতটা মাথায় ছিল না, যেহেতু আমাদের আত্মীয় স্বজন কেউ নয়, পাশের বাড়ির একজন। তা সমকালীন একটা দুঃখ পাওয়ার পর আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, তারপর আমি একটা ছুটিতে, তখন মেবি ঈদের ছুটি ছিল, জুলাই আগস্ট এরকম, ফেব্রুয়ারি মার্চ, হ্যাঁ এরকম সময় আমি ছুটিতে বাসায় আসি। আমাদের বাসায় আসার পর আমি থাকি এরকম যে 15 দিন 20 দিন থেকে 20 দিন থেকে আমি আবার চলে আসি। ঠিক আছে, তো আমি বাসায় যাওয়ার পরে যে মানে যে সন্ধ্যার যে রিচুয়ালস গুলো সেটা আমি আবার করতে শুরু করি। তো একদিন আমি যাওয়ার একদিন পরেই, আমি যাওয়ার পরদিনই মনে হয়, যেহেতু আমি রাতে গিয়ে পৌঁছেছিলাম সেদিন আর কিছু করতে পারিনি, তারপর দিন সন্ধ্যাবেলায় আমি আমার মতো প্রথম থেকে যা করি, ধূপধুনো নিয়ে ঘরে দেখাচ্ছি, দরজার সামনে ধূপধুনো রাখছি। মাসি মানে তখন যেটা হলো যে আমি ধূপধুনোটা ধরিয়ে আমি সোফায় বসেছিলাম অপেক্ষা করার জন্য যে ধুনোটা কখন নিভবে, আমি ওটা নিয়ে ঠাকুরের কাছে বা মন্দিরের কাছে নিয়ে রেখে দেবো, সেজন্য আমি অপেক্ষা করছিলাম। তখন হঠাৎ করে যে মাসি যার কথা আমি বলেছিলাম যে যিনি 100+ বয়সে ফেব্রুয়ারিতে মারা গেছিলেন, উনি আমাকে ডাক দেন। আমি টিভি দেখছিলাম, যার জন্য আমি অতটা খেয়াল না করেই আমি বুঝতে পারি যে হ্যাঁ ওনার বিড়িটা আমাকে ধরিয়ে দিতে হবে। সেজন্য আমি ওনার হাত থেকে বিড়িটা নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে বিড়িটা ধরিয়ে ওনাকে দিয়ে দিই। আমি অতটা খেয়াল করিনি। আমার তার ঠিক ওনাকে বিড়িটা ধরিয়ে দিয়ে আমি সোফায় যখন বসি, টিভির দিকে তাকাই, তার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমার উপলব্ধি হয় যে ওয়েট আমি কাকে বিড়িটা ধরিয়ে দিলাম, উনি তো মারা গেছেন। কতক্ষণ মানে আই ওয়াজ শকড, আমি পুরো চুপ করে বসেছিলাম, আমি কিছু ভাবতেই পারছিলাম না। তারপরে আমি কি করলাম যে আমি ভাবলাম যে ইয়েস আমার কোনো ভুল হচ্ছে এখানে, আমি ভুল কিছু করেছি, ভুল কিছু দেখেছি, এরকম কিছু। সেটা এনশিওর করার জন্য আমি আমার হাতটা, ডান হাতের যে 4টে আঙুল দিয়ে আমি বিড়িটা ধরেছিলাম, আমি ডান হাতটা আমার নাকের সামনে নিয়ে এবং সেই গন্ধটা আমি পাই, সেই বিড়ির গন্ধটা, সেটাতে আমি আরো বেশি শকড হয়ে যাই এবং ভয়ও পেয়ে যাই। তারপর আমি 1 সেকেন্ডও দেরি না করে দৌড়ে ঘরের দিকে যাই এবং গিয়ে দেখি যে হ্যাঁ গ্যাস ওভেনটা আমি জ্বালিয়েছি, ওখানে আমি বিড়িটা ধরিয়েছি, রান্নাঘরে সেই গন্ধটা রয়েছে ধোয়ার। দৌড়ে সামনের ঘরে আসি, দরজার দিকে তাকাই, আশেপাশে তাকাই, কেউ কোথাও ছিল না। আর তখন এতটাই বেশি ভয় পেয়ে গেছিলাম, আমি বসে পড়ি ওখানেই, আর তাড়াতাড়ি করে ধুনোটা নিয়ে মন্দিরে রেখে আমি দরজাটা, সামনে যে দরজাটা ছিল সেটা আমি আটকে দিয়ে কি করব বুঝতে পারি না, এতটা ভয় পেয়ে গেছিলাম। পরে আমি আমার ঠাকুমাকে আমার সবটা খুলে বলি যে এরকম হয়েছে। ঠাকুমা বললো, দেখ অনেক সময় হয়, তুই তো ওনাকে পছন্দ করতিস, উনিও তোর সাথে একটা ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে অত রিয়েক্ট করিস না, ঠিক হয়ে যাবে। আমার ঠাকুমা আগের দিনের মানুষ, উনি কিছু একটা পড়লো, মন্ত্র টাইপের কিছু পড়ে আমাকে ফুটু দিয়ে দিল, একটা তুলসীর মধ্যে কিছু একটা করে আমাকে খাইয়ে দিল, দেন আমাকে বললো যে তুই কিছুক্ষণ ঘুমালে হয়তো শরীরটা ভালো লাগবে। তারপরে আমি ঘুমিয়ে যাই। কিন্তু রাসেল ভাই ঘটনাটা হচ্ছে এটা হয়তো ভৌতিক কিছু নয়, মানে ভৌতিক বলবো না আমি, ঠিক এটা কি হয়েছিল আমি জানি না। আসলে কি মারা যাওয়ার পরে কেউ ওভাবে ফিরে আসে? আর ওনার তো কোনো ধরনের অপমৃত্যু হয়নি, উনি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। ওনার বয়সজনিত কারণে উনি মারা গেছেন। তো এরকম কি হতে পারে কখনো? যদি হয়ে থাকে কেন হয়, বা আমি কেন দেখতে পেলাম? উনি আমার অভ্যাস জানতে, কিন্তু এরকম কিন্তু হয়নি যে তারপর
পরে আমি ওনাকে দেখতে পেয়েছি, আমি কিন্তু ওনাকে আর তারপরে দেখতে পাইনি। এটা আমার কাছে একটা লজিক ভিন্ন ঘটনা। যদি এটার কেউ এক্সপ্লেনেশন দিতে পারে দেন বেটার। ঠিক আছে রাসেল ভাই, এটাই আমার ঘটনাটা ছিল। আপনার যদি মনে হয় যে আপনি লিসেনারদের সাথে এটা শেয়ার করবেন দেন ইউ ক্যান। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। প্রথমবারের মতো ভূত এফএম এসেছেন এবং তার কাছে আমরা ঘটনা শুনবো। তার একটি ঘটনা রয়েছে তার একটি বন্ধুকে নিয়ে, সেই ঘটনাটি শুনবো এই মুহূর্তে। তার আগে শুনবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদিকুর রহমান হাসিব, মিরপুর 1 ঢাকা থেকে। প্রথমে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া। ওখানে আমিও সেই ফ্রেন্ডের সাথে ওই ঘটনার সময় একই সময় উপস্থিত থাকি। তো প্রথমত আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন সেই ঘটনাটা, তো আমার ওই বন্ধুটা এক প্রকার যে নিষিদ্ধ ব্ল্যাক ম্যাজিকের কথা শুনে থাকি আমরা, সেই জিনিসটা প্র্যাকটিস করতো। তো সেটা প্রথম অবস্থায় আমি জানতে পারি না। তো এক প্রকার ওর সাথে যখন আমার পরিচয় একটু ঘনিষ্ঠ হতে থাকে, তো কিছু ব্যাপার ঘটতে থাকে এরকম যে ও কিছু জিনিস বলে যেটা মানে মুহূর্তের মধ্যে মানে ঘটে যায় এবং জিনিসগুলা যে স্বাভাবিক কিছু না। লাইক দেখা যাচ্ছে মানে কারোর সাথে বাক বিতর্ক হচ্ছে, তাকে যদি কিছু বলতেছে খারাপ কিছু, সে দেখা যাচ্ছে 10 সেকেন্ডস 15 সেকেন্ডস এর মধ্যেই তার সাথে ওই ধরনের প্রবলেম গুলা হইতেছে। এবং একটা সময় আর কি যখন কিছু জিনিসও আমাকে বলতো, ওগুলো আমি করতাম, দেখা গেছে ওগুলা মানে যাই বলতো সেটাই হয়ে যেত। তো এক পর্যায়ে যখন এগুলো হইতে থাকে, তো একদিন ওকে বলি যে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো প্রথমত ওর বাসায় কাউকে ও কখনো অ্যালাউ করে না, আর দ্বিতীয়ত ও মানে আমাদের সামাজিক জীবন ব্যবস্থা থেকে একটু দূরে, সবকিছু থেকে একটু বিচ্ছিন্নভাবে চলাফেরা করে। তো এক পর্যায়ে যখন ওর বাসায় নিয়ে যায়, তো ওর বাসার বর্ণনাটা যদি একটু দিতে যাই রাসেল ভাই, তো ওর বাসাটা সম্পূর্ণ দোতলা এবং ওর বাসার মধ্যে কোনো প্রকার আলোর মানে কোনো ইলেকট্রিক্যাল বা মানে টেকনোলজিক্যাল কোনো আলোর অস্তিত্ব তার ওই বাসায় নেই। প্রথমত আপনার মোমবাতি, তারপরে ল্যাম্প, এরকম ধরনের আলো তার বাসার মধ্যে সে উপস্থিতি রাখে। এবং দোতলায় যখন তার যে রুমটাতে ওই তার ব্ল্যাক ম্যাজিকের রিচুয়ালস গুলা করতো, সেই রুমটাতে যাই। আর ওই বাসাটাতে আরো কিছু মানে পশু পাখি যেরকম লাইক খরগোশ, বিড়াল, তারপরে অনেক দামি দামি যেসব পাখিগুলা, ওগুলা সে লালন পালন করতো খুব মানে আদর যত্ন সহকারে। তো তখন যে রুমটাতে ও তার রিচুয়ালস গুলা করে ওটাতে আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার এক পর্যায়ে মানে প্রথমে হতভম্ব হয়ে যায় রুমের মানে সিচুয়েশনটা, যে ওই সিচুয়েশনে আসলে ওই রুমের এমন কোনো কোণা বাদ নাই যে সাইডটাতে আপনার মনে করেন যে মানে ও যে ডেভিল স্পিরিটের মানে ওরশিপ করতো, সেটার মানে কোন সাইডে একটা সাইডও বাদ দেয় নাই ওই জায়গার উপাসনা করতে। তো ওর রুমের সব জায়গাতে আপনার বিভিন্ন কিছু আঁকা, যেগুলা আসলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা থেকে একটু অন্যরকম, এবং বিভিন্ন পশু পাখির উচ্ছিষ্ট অংশগুলা মানে ও এত সুন্দরভাবে সাজায় রাখে। তো ফ্লোরের যে ফ্লোরে পেন্টাগ্রামের যে স্টারটা সেটা আঁকা, এবং সেটাতে আপনার ঠিক মিডল পয়েন্টে একটা মাথার খুলি। তো ও আমাকে ফার্স্টে বলে যে মানে এই সিচুয়েশনে দেখার পর আমি এক প্রকার মানে স্তম্ভিত হয়ে যাই। তো ফার্স্ট টাইম আমাকে বলে যে চুপ থাক, মানে এভাবে বলতেছে যে চুপ থাক, যা হয় দেখতে যা, কোনো কথা বলবি না, ঠিক আছে। তো এক প্রকার চুপচাপ আমি বসি। বসার পর মানে আমাকে একটা সার্কেল করে দেয়, লাইক আপনার জিনিসটা আসলে আমি ওটা কি বলতে পারবো না, বাট ওই জিনিসটাতে সার্কেল করে দেয় যাতে ওর রিচুয়ালস এর কারণে আমার কোনো প্রকার প্রবলেম না হয়। তো সার্কেলটাতে আমি বসি। তো বসার পরে এক পর্যায়ে ওর রিচুয়াল স্টার্ট করে। তো একটা মানে খরগোশ বের করে, ওর ওই মানে যে প্রাণীগুলো পালতো, তো ওইখান থেকে একটা খরগোশ বের করে। তো খরগোশটা বের করে ও আসলে কিছু জিনিস পাঠ করে, মানে যেটা আসলে আমার বোধগম্য ছিল না। তো কিছু জিনিস ও পড়তে থাকে এবং জাস্ট যে জিনিসগুলা পাঠ করতেছে সেগুলা আওয়াজগুলা মানে এক প্রকার খালি আমার কানে আসতেছে। তো এক পর্যায়ে ও কি করে যে ওই যে খরগোশটা নেয়, তো নেওয়ার পরে ভাই সিঁদুর যে জিনিসটা আছে আমরা যেটা ইউজ করি, সিঁদুর মেয়েরা মানে হিন্দু ধর্মাবলম্বীদের যারা যারা সিঁদুর পরে মাথায়, তো এক চিমটি সিঁদুর নেয়। তো নেওয়ার এক পর্যায়ে আর কি যে প্রাণীটাকে মানে খরগোশের কপালে ঠাকানোর পর কি যেন একটা পরার পর ভাই একটা প্রাণী যেরকম থাকে একটা ছটফট করা, ওই জিনিসটা এক প্রকার থাকে না, মানে প্রাণীটা এক প্রকার নিস্তেজ হয়ে একদম বসে চলে আসে। তারপর রাসেল ভাই যেটা হয় যে ও এক প্রকার প্রাণীটাকে জবাই করে ঠিক ওই মাথার খুলিটার উপর রেখে।
তো জবাই করে এবং রক্ত দিয়ে ওই যে পেন্টাগ্রামের যে গোল সার্কেলটা টোটালটা পুরো ভরাট করে ফেলে। এবং ও জবাই করার সময় যে জিনিসটা করে সেটা আপনার একটা জিনিস পড়তে থাকে বারবার রিপিটলি, মানে বারবার রিপিট করতে থাকে এবং জবাই করতে থাকে। তো এক পর্যায়ে যে জিনিসটা হয় যে ব্লাডটা এক প্রকার মানে শুষতে থাকে ওই পেন্টাগ্রামের ভিতরে, ওই জিনিসটা এক প্রকার শুষতে। তো আমরা যেমন পান খাওয়ার সময় যে খয়েরা কালারটা থাকে, যে খয়েরাটা খাই, সেই ব্লাডের কালারটা ঠিক খয়েরার মতো হয়ে যায়। তো এক প্রকার যখন হয়ে যায় তখন ওই জিনিসটা আসলে আমি দেখার সময় মানে যখন আমি নিজে মানে ওই জিনিসটা দেখতেছি তো এক প্রকার মানে চিল্লান দেওয়ার চেষ্টা করি, মানে আওয়াজ করার চেষ্টা করি, কিন্তু এক প্রকার আমি নিজেও ওই জায়গাটায় এক প্রকার মানে স্তম্ভিত হয়ে যাই, মানে যে জায়গাটায় আসলে আমার নিজের কোনো প্রকার সাউন্ড বের হয় না, মানে বলার মতো কিছু থাকে না। তো এক পর্যায়ে তো এরকমটা যখন করা শেষ করে তো আমি একবার বের হয়ে যেতে চাই, তো বলে যে স্বাভাবিকভাবে মানে বের হতে দেয় না, ওই রুমে যা বস, আমি আসতেছি। তো আসার পরে তখন বলে যে মানে এরকমটা এগুলা যা দেখলে এগুলা সবসময় আমার মানে এটাই আমার লাইফ, এটাই আমার সবকিছু, ঠিক আছে। তখন আমি বলি যে মানে কারণটা কি এরকম হঠাৎ মানে কোনো কিছু মানে এটা তো কোনো না, এজ এ মুসলিম হিসাবে তো এটা কখনোই এটা সম্পূর্ণ নিষেধ আছে। কয় যে মানে ও তখন বলতে থাকে যে দেখেন আমায় সৃষ্টিকর্তার কাছে কিছুই পাই নাই, আমার ডেভিল স্পিরিটের যে ও ওটাকে আকার নামে ডাকতো, তো বলে দেখেন আমার আকার দেখ আমার আকার আমার সবকিছু দিছে, কি না দিছে, আমি যখন যেটা চাইতেছি সেটাই পাইতেছি। তার মানে বেসিক্যালি বলতে চাচ্ছেন যে একটা লোভ থেকে সে কাজগুলো করতো। আচ্ছা, হ্যাঁ, এরপরে কি হলো তাই বলেন। তো ওর এই লোভটা প্রথমত যে বাসনাটা এত পরিমাণে জেগে যাবে, তো তারপরে এক প্রকার ওর সাথে আমি মানে একটু ডিস্টেন্স তৈরি হয়, ঠিক আছে, স্বাভাবিক এই ব্যাপারটা থেকে। তো তারপরে আমরা নর্মালি 1-2 সপ্তাহের মতো ওর সাথে ডিস্টেন্স হয়। তারপরে যখন ওর সাথে আমার দেখা হয় তখন ফার্স্ট যেটা হয় ওর একটা মানে লেফট হ্যান্ডের মানে আমরা যেটাকে শাহাদাত আঙ্গুল বলি সেটা কাটা থাকে। তো যখন কাটা থাকে তো আমি জিজ্ঞেস করি যে কাটার কারণ, তারপর আমিও আবার বাসায় নিয়ে যায়। তো যাওয়ার পরে যে জিনিসটা হয় যে ওর আবার আরেকটা আঙ্গুল ঠিক ওই একইভাবে একই রিচুয়ালস করতে বসে, করার পরে আমাকে ঠিক সেম ওই জায়গাটাতেই বসানোর পরে ও রিচুয়ালস করতে করতে এক পর্যায়ে ওর সেকেন্ড মানে শাহাদাত আঙ্গুলের পরে যে আঙ্গুলটা আমাদের মিডল ফিঙ্গার সেটাকে ও কাটার পরে ওই জিনিসটা ওই ঠিক ওর যে রিচুয়ালস এবং সেটা চোখের সামনে ঘুরতে থাকে। এবং মানে এক প্রকার আমি প্রতিবার যেটা হয় যে আমি আসলে ওই জায়গাটায় আমি এক প্রকার পজেসড হয়ে যায় হয়তো, বা মানে আমার মানে সাউন্ড করা বা কোনো প্রকার যখন আমি সার্কেলটার মধ্যে দেয় এক প্রকার আমি কোনো প্রকার মানে আমার নিজের ইয়াতে থাকে না, যে একটা আছে না দেখা যে রিয়েক্ট করা, ওই রিয়েকশনটা করার সাথে হয়তো আমি ভিতর রিয়েক্ট করতে পারছি, বাট ওটার ব্যাপ্তিটা আমার বাইরে ঘটে না। তো তখন ও এটা করে, তো করার পর আমি এক প্রকার মানে চিল্লানোর চেষ্টা করি, হয় না। তো তারপরে মানে ও করার পরে তো আবার এমন না যে ও ব্যথা পাচ্ছে, এক প্রকার একটা স্মাইলি ফেসেই ও এটা কাটতেছে, মানে হাউ ইজ দিস পসিবল, ঠিক আছে, যে এক প্রকার ডেভিল স্পিরিটের মানে উপাসনা করতে করতে মানে এত পরিমাণ ওই লোভটা হয়ে যায় যে ওর নিজের শরীর বা কোনো প্রকার কাজ করে না। তো তারপরে এক পর্যায়ে যা যে জিনিসটা হয় আমি ওকে জিজ্ঞেস করি যে এটা কিভাবে কি এক প্রকার শেষের তো কিছু আছে, আমার ডেভিল আমাকে এত কিছু দিছে, আমি সামান্য আমার যদি এটুক দিতে পারবো না, আমার তো আঙ্গুলি চাইছে। ও আসলে যে জিনিসগুলো করতে, যে পশু জবাই দেওয়া, নিজের অঙ্গ দেওয়া, এটা সম্পূর্ণ ওর ডেভিলকে উপাসনা করার পর উৎসর্গ করত, এবং সে এটা প্রতিদিনই করত, কোনো না কোনো পশুকে তার ডেভিলের জন্য উৎসর্গ করত। তো এক পর্যায়ে আর কি তখন জিজ্ঞেস করি যেটা শেষ কি, বলে ও যদি কখন আমার জানো চাই সেটাও দিয়ে দেবো, আমাকে এত কিছু দিছে, চাইবা মাত্র সবকিছু পাচ্ছি। তো এরপর প্রায় লং টাইম ওর সাথে আমার একটা ডিস্টেন্স ঘটে, প্রায় 1 মান্থের মতো। তো এরপরে যেটা হয় রাসেল ভাই সেটা হলো যে ও এক পর্যায়ে মারা যায়, এবং মারা যাওয়ার পরে যে জিনিসটা হয় যে ওর লাশটা যখন নাকি দেখা যে রাসেল ভাই এইভাবে কোনো মানুষকে মানে কোনো প্রকার অস্ত্র দ্বারা আঘাত করে এইভাবে মারা সম্ভব না, লাইক আপনার একটা হাত মুখের ভিতর দিয়ে বের করা, আরেকটা হাত আপনার শরীরের অন্য এক সাইড দিয়ে বের করা। আপনি সেই লাশ নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, এবং আমি সাথে আমাদের ওর যারা আর কয়েকটা ফ্রেন্ড, ঠিক আছে, এবং যারা জিনিসটা জানতো না যে যে রুমটাতে রিচুয়ালস করতো, দেখা যাচ্ছে রাসেল ভাই এইভাবে যদি একটা মৃত্যু ঘটে এইভাবে অনেকে ফেসে যাওয়ার কথা, কিন্তু ওর ওই মৃত্যুটা ঘটার পরে যে সিচুয়েশনটা দেখার পর সবাই বুঝতে পারে যে হ্যাঁ ওর মৃত্যুটা কিভাবে ঘটছে, কারণ ওই লাশটা মানে ওইভাবে একটা মানুষকে কখনো কেউ মারতে পারে না, কোনো প্রকার অস্ত্রের সাহায্যও না। থ্যাংক ইউ রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমার সঙ্গে আরো একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ রিফাত, এসেছি কুমিল্লা থেকে, ঢাকার মহাখালীতে থাকি। আসল ভাই
আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমাদের এলাকার এক হুজুরের কাছ থেকে শোনা। তো উনি যেভাবে বলেছেন আমি সেইভাবে শেয়ার করছি। ওনার কাছে একদিন একটা মহিলা ওনার মেয়েকে নিয়ে আসে। আসার পর হুজুরের কাছে যেগুলো বলে সেগুলো হলো যে তার মেয়ে খারাপ স্বপ্ন দেখে। খারাপ স্বপ্নগুলো হলো যে তার মেয়ে একদিন দেখে যে ঘুমাচ্ছিল, হঠাৎ করে সে দেখে যে হঠাৎ করে সে দেখতে পেল যে একটা লাশ, তার মধ্যরাতে তার ঘুম ভেঙে গেল, ভেঙে এসে দেখতে পেল একটা লাশ তার সাথে শুয়ে আছে। তো লাশটা দেখে সে কিছুটা স্থ হয়ে যায়। হঠাৎ করে সে দেখেছে ওই লাশটা তার গলা চিপে ধরেছে, অর্থাৎ আমরা যেভাবে বলি যে বোবায় ধরা, ওরকম ভাবে তার পুরো শরীর পাথর হয়ে যায়। সে প্রচন্ড ভাবে ওই লাশটা তার গলায় চিপে ধরে। আসলে মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে, তার এই জিনিসটা দেখতে পেল। সে যতটুকু পারছে সে সূরা কেরাত পড়া শুরু করে দিয়েছে। সে সূরা কেরাত পড়ছে, এমন মানে শরীরটা নাড়ানোর চেষ্টা করছে। কিন্তু রাসেল ভাই সে যখন সূরা কেরাত পড়া শুরু করেছে তো হঠাৎ করে সে লাশটা গায়েব হয়ে যায় এবং তার শরীরটাও সে আস্তে আস্তে ফ্রি হতে থাকে। হঠাৎ করে সে ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে উঠে যায়। তখন সে বুঝতে পারে যে আসলে সে এটা ঘুম ভাঙেনি, আসলে তার সেটা ছিল স্বপ্নের মধ্যে। তো এভাবে তার সাথে কয়েকদিন ঘটে। সে তার ঘরের মধ্যে রাত্র হলে, যখন গভীর রাত্র হয়ে যায়, তখন সে তার রুমের মধ্যে কাউকে ফিল করতে পারে। সে ছাড়াও একটা অস্তিত্ব আছে এমন কিছু সে একটা ফিল করতে পারে। আরেকটা প্রবলেম যেটা হয় যে সে যখন কোনো কিছু খায়, খাওয়ার মধ্যে তখন অহেতুক তার গলার মধ্যে বান পড়ে, অর্থাৎ আটকিয়ে যায়, হিচকে ওঠে বারবার। তো যেটা তুলনামূলকভাবে অনেক দিনে হচ্ছে, এবং সেই মেয়েটা কোনো কিছু খেতে পারছে না, তারপর খারাপ স্বপ্ন দেখে, এবং সেই মেয়েটা আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, রোগী হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো তার মার কাছে সে যখন এটা সে বলে, তখন তাকে ডাক্তার দেখানো হয়, বাট ডাক্তাররা কোনো কিছু খুঁজে পায় না। পরবর্তীতে তিনি তার মেয়েকে নিয়ে হুজুরের কাছে আসেন। রাসেল ভাই হুজুরের কাছে আসার পর হুজুর যে জিনিসটা করেন ওটা আমার চোখের সামনে হয় যে হুজুর হাতে পানি নেন, নিয়ে ওই মেয়েটার মাথার মধ্যে অর্থাৎ তালুর মধ্যে চাপ দিয়ে ধরে তিনি সূরা পড়া শুরু করেন। যখন তিনি সূরা পড়া শুরু করেন তখন ওই মেয়েটা মুচড়া শুরু করে দেয় সাপের মতো। এক পর্যায়ে সে যখন এমন করছে, হুজুর অলরেডি হাত রেখে সূরা পড়ছে এবং এক সময় সে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে গেলে তো হুজুর বলে যে আপনার মেয়েকে তাবিজ করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক এর মাধ্যমে তাবিজ করা হয়েছে, এবং এখন তাকে ওই তাবিজটা তুলে আনতে হবে। কি করতে হবে? তো বললো যে মেয়েটা তখনও বেহুশ, বললো যে আপনি আপনার স্বামীকে নিয়ে কালকে আসবেন, আসলে আমি বলে দেবো কিভাবে কি করতে হবে। এবং তিনি ওই মেয়েটার মাকে পানি ভরা দিয়ে দেন, বলেন যে পানিটা ওকে খাওয়াবেন এবং তাকে গোসল করাবেন। তো পরের দিন উনি ওনার হাজবেন্ডকে নিয়ে আসেন। আসার পরে হুজুর বলেন যে আপনার রাসূল এখানে একটা কথা ফেলে গেছি যে এটা হয়েছিল যে তার মা বলেছিল যে তার একটা অ্যাফেয়ার ছিল, আমাদের কুমিল্লারই একটা খুব ভালো নাম করে ব্যবসায়ীর ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। ওই অ্যাফেয়ার থাকার কারণে ওইটা হয়েছে। এবং হুজুর যেটা বলে যে ওই অ্যাফেয়ারের কারণে ওই যে অ্যাফেয়ারের ওই যে ছেলের মা ওটা ওই ছেলে এবং মেয়ের যে ইয়ে ছিল অ্যাফেয়ার ছিল, এটা কমানোর জন্য তাকে তাবিজ করে। তো তাবিজ করার পর এক পর্যায়ে তাবিজটাকে বলা হয়েছিল যে দুইটা কবরের মাঝখানে গেড়ে দেওয়ার জন্য। কিন্তু ওই ছেলের মা এই যে আপনার কবরস্থান ছিল, কবরস্থান যে ঘাস কাটতে আসে, তার একটা ছোট ছেলেকে বললো যে এই তাবিজটা গেড়ে দেওয়ার জন্য। কিন্তু ওই ছেলেটা না বুঝে একটা কবরের মধ্যে তাবিজটা গেড়ে দেয়, যার ফলে তার এই প্রবলেমটা হচ্ছে। তো হুজুর বললো যে ওর বাবাকে বললো যে আপনাকে গভীর রাত্রে গিয়ে আপনাকে তাবিজটা তুলে আনতে হবে, তুলে এনে আমাকে দিতে হবে। এবং তুলে আনার সময় আপনার সাথে কিছু জিনিস ঘটবে, আপনি পেছনে ফিরে তাকাতে পারবেন না বা এটা কোনো রিয়েক্ট করতে পারবেন না। ওকে ফাইন। তো হুজুর যেহেতু ওনাকে বলে দিলেন, উনি রাত্রে গেলেন। তো হুজুর এখানে ওনাকে একটা তাবিজ দিয়ে দিলেন। ওই তাবিজটা উনি পরে গেলেন। যাওয়ার সময় আসলে ওনার সাথে কোনো কিছু হয়নি। এবং হুজুর যখন জিন চালান দিয়েছিলেন তখন ওই কবরস্থান এবং কোন কবরটাতে তাবিজ গাড়ানো হয়েছিল ওইটা পর্যন্ত বলে দেয়। তো উনি যান, গিয়ে ওই কবরটা খুঁজে বের করার পর ওই তাবিজটা যখন রাসূল গিয়েছেন এবং তুলেছেন তখনও কোনো কিছু হয়নি। তিনি যখন কবরস্থান ক্রস করে আসছেন তখন জাস্ট ওনার সাথে ঘটনাগুলো শুরু হয়, যে তুফান শুরু হয়ে যায় বা তার নাম ধরে ডাকছে এমন কিছু। তো জাগালার মতে তিনি আসার সময় তিনি আবার দেখেন যে তার সামনে একটা লাশ পড়েছে। উনি লাশটাকে নিচ থেকে নেমে সুন্দর করে লাশটাকে পাশ কাটিয়ে চলে আসেন, ওনার কোনো ক্ষতি হয়নি। তো যাক হুজুরের কাছে এনে দিলেন। হুজুর ওই তাবিজটা ডিস্ট্রয় করে ফেললো, নষ্ট করে ফেললো। ফেলার পরে হুজুর তাকে একটা ছোট্ট তাবিজ দিলেন এবং তাবিজটা পরিয়ে দিয়ে বললেন যে 21 দিন পরেই তাবিজটা অটোমেটিক খুলে যাবে, আর যখন অটোমেটিক খুলে যায় তখন বুঝবে জিনিসটা একবার কমপ্লিটলি ভালো হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। আসলে এটাই ছিল ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, আসসালামু আলাইকুম লিসনার্স। আমি ইকবাল হাসান সোহাগ রাজশাহী থেকে। আমি গুলশান 2-এ হচ্ছে শাহজাদপুরে একটা কোম্পানিতে চাকরি করছি এখন। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। এইটা 2003 সালের একটা ঘটনা, যখন আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। অলমোস্ট আমি ছোট থেকেই একটা বিষয় আগে থেকেই বলে রাখি যে আমি ছোট থেকেই হচ্ছে কি যে একা ঘরে থাকতে বেশি ভালোবাসি। আচ্ছা, অনেক আগে থেকে এই অভ্যাসটা আমার অনেক ছোট থেকে। সো আমি যখন একা ঘরে থাকি, আমার আব্বা আম্মার কখনো এই বিষয়ে কোনো কোয়েরি ছিল না যে তুমি কেন একা থাকো। এই বিষয়টা নিয়ে কখনো কেউ মাথা ঘামায়নি। সো এরকমই একটা সময় ছিল যখন আমি হচ্ছে কি যে পড়াশোনার চাপে ছিলাম, রাত জেগে জেগে পড়তাম। এটা আমার অনেক ছোট থেকে অভ্যাস, রাত জেগে জেগে পড়তাম। সো দেন সেই সময়টা ছিল শীতের সময়, এরকম সময় ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন আমার সামনে ছিল, শীতের সময়, আর ঈদ সামনে ছিল। এজন্য হচ্ছে যে সবাই গ্রামের বাড়িতে চলে। তেমনি আমাদের পাশের বাড়ি বলতে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বিল্ডিং ছিল। সেই বিল্ডিংটা তিনতলা বিশিষ্ট একটা বিল্ডিং, 3টাই ফ্ল্যাট ছিল। এই ফ্ল্যাটের সকল প্রত্যেকটা ফ্যামিলি, 3টা ফ্যামিলি ছিল, 3টা ফ্যামিলি গ্রামের বাড়িতে চলে যায় তারা। দেন নিচতলার যে ফ্যামিলি, যে আঙ্কেল ছিলেন, ওই আঙ্কেল আমাকে বলে যে সোহাগ, তুমি হচ্ছে কি যে এই ছুটির মধ্যে তুমি আমার বাসায় থাকবা। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমি আমার বাবা মাকে বললাম। আমার বাবা মা এটা নিয়ে কোনো মাথা ঘামায় না, যে আমি সবাই জানেন যে আমি হচ্ছে কি যে একা বাড়িতে থাকতে ভালোবাসি। দেন আমি থাকা শুরু করলাম। আমি আগে বলে রাখি যে এই বিল্ডিংটা 3তলা একটা বিল্ডিং। এটা হচ্ছে আমি কোন বিল্ডিংটা এটা বলছি না, জাস্ট আমি শুধুমাত্র বলছি রাজশাহী জুট মিলস কাটাখালীতে এখানে 5টা বিল্ডিং এক জায়গায় আছে, সেখানকার মধ্যে একটা। আচ্ছা, সো আমি যখন বিল্ডিং এর একটু ডিসক্রিপশনটা দিয়ে দিই, যে বিল্ডিং এর হচ্ছে কি যে বিল্ডিং এ ছিলাম 3তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর নিচতলার সিঁড়িঘরের লাইট ছিল না, এটা ফিউজ ছিল, এবং 3তলা সিঁড়িঘরের লাইটটা ফিউজ ছিল। আর নিচতলার টয়লেটের যে লাইটটা, এই লাইটটাও ফিউজ ছিল। সো অ্যাজ ইউজুয়াল আমি সেদিন রাত্রে হচ্ছে কি যে খুব তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। অলমোস্ট 11:30টার দিকে আমি ঘুমাতে চলে যাই। ঘুমানোর পরে অ্যাটলিস্ট আমাকে মানে 1:45টার সময় আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি সরাসরি দেখতে পাচ্ছি যে নিচতলা লাইট জ্বলছে। আমার এটা হ্যালোসিনেশন না, কারণ হচ্ছে কি যে আমি একেবারে সরাসরি দেখছি আমার ঘুমটা ভেঙে গেছে। আচ্ছা, কখনো আর হ্যালোসিনেশন হলে যে ওই যে চোখে ঘুম ঘুম ভাব নিয়ে দেখছি, সেটা না, একেবারে সরাসরি আমি দেখছি যে হ্যাঁ সিঁড়িঘরের লাইটটা জ্বলছে। আচ্ছা, আমি মনে করছি যে হয়তো বা চোর এসেছে। যখন আমি টর্চ লাইট নিলাম, টর্চ লাইট নিতে গেছি, তখন দেখছি কি যে সিঁড়িঘরের লাইটটা অফ। আমি শিওর হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল হয়তো বা চোরটা উপরে উঠে গেছে বা কোথাও আছে, লাইট অফ করে দিছে। আমি দরজা খুলে আস্তে আস্তে সিঁড়ির নিচটি দেখলাম, দেখার পর টর্চ দিয়ে দেখলাম কেউ নাই। এরপরে দেখছি 3তলা সিঁড়িঘরের যে লাইটটা ফিউজ ছিল সেখানে লাইট জ্বলছে। এবার আমি আরেকটু নিশ্চিত হয়েছি যে হ্যাঁ আসলেই মনে হয় চোর এসছে। আমি আস্তে আস্তে 1 পা 2 পা করে সিঁড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে যখন 3তলায় গেলাম, তখন মানে 3তলায় যাওয়ার আগে দেখছি কি লাইটটা অফ। আমি টর্চ লাইট দিয়ে চারিদিকে হচ্ছে দেখলাম কেউ নাই। আর সিঁড়িঘরের যে উপরের যে দরজাটা থাকে সেখানে লক করা আছে, সবকিছু ঠিক আছে। তখন আমি মনে করলাম যে আমি এই জিনিসটা কখনো আমার ভেতরে আসেনি যে অন্য কিছু, আমি শুধুমাত্র মনে করেছি যে হয়তো বা স্বাভাবিক ব্যাপার, আমি ভুল করছি। আমি অ্যাজ ইউজুয়াল এসে আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার ঠিক 1:45টার দিকে, আমি প্রথম ঘুম ভেঙেছিল 1:45টার দিকে, আবার ঠিক 1:45টার দিকে আবার একবার ঘুমটা ভেঙে যায়। এবারে আমি যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে কি যে আমার টয়লেটের যে ফ্ল্যাটের নিচতলার যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের টয়লেটের লাইটটা জ্বলছে। বলে রাখি যেটা যে আমার যে রুম যেখানে আমি শুয়ে থাকি, পূর্ব পশ্চিম হয়ে বিছানাটা, এই বিছানাতে পূর্ব পশ্চিম হয়ে শুয়ে থাকলে টয়লেটের দরজাটা একেবারে সরাসরি দেখা যায়। সো যেটা হচ্ছে যে টয়লেটের লাইট জ্বলছে, এবং সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে টয়লেটের দরজার উপরে একজন লোক দাঁড়িয়ে আছে, যেটা কিনা অলমোস্ট একেবারে টয়লেটের দরজার রুফ পর্যন্ত।
যে লম্বা লোকটা সেটা একেবারে দরজার সোজাসুজি, দরজা মানে সমান সমান। লোকটার পোশাকটা কেমন ছিল এটা আমি বলতে পারছি না, কারণ পোশাকটা কালো লাগছে। কারণ একটা জিনিস যে পিছন থেকে লাইট জ্বলে সামনে মুখ বা পোশাকের কালারটা কিছুই বোঝা যায় না। তবে এটা আমি ক্লিয়ার ছিলাম যে লোকটা অনেক লম্বা ছিল, অনেক ঝুলা একটা পোশাক ছিল তার গায়ে, আর চুলগুলো ছাড়া ছিল। সে ছেলে কিনা মেয়ে এটা আমি জানি না। সো আমি দেখতে পাচ্ছি যে সে দাঁড়িয়ে আছে। একটা বিষয় যে আমি ছোট থেকে যেহেতু একা একা এক ঘরে থাকতাম, সেহেতু আমি আমার বাবার কাছ থেকে আর আমার হুজুরদের কাছ থেকে যেটাই হোক আমি অনেক কিছু শিখেছি। সো আমি এই দোয়া দুরুদ গুলো এগুলো পড়ছি, দেখছি। আমি শীতের দিন ছিল, এই যে বলে না যে গুজবাম যেটাকে বলে, যে আমার গুজবাম হচ্ছে। সো আমি দেখছি আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে যে কোনো একজন বারান্দা টয়লেটের দরজার পরে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে দোয়া দরুদ সবকিছু পড়ছি যে কোনো কিছু যদি হয় তাহলে আমি একটা কিছু করব। সো আমি যখন হচ্ছে কি যে আমি শীতের দিন লেপ গায়ে দিয়ে আছি, তারপরেও হচ্ছে কি যে আমি ঘেমে যাচ্ছি। আমি তখনও ভাবছি যে যদি আমার এটা ভুল হয় তাহলে আমার ঘাম হবে কিসের জন্য, বা হ্যালোসিনেশন হলে আমি এটা এত শিওর আমার চোখে ঘুম নেই। এরপরে যেটা হচ্ছে যে আমি সেটার দিকে তাকিয়ে আছি, তখন দেখছি যে সেই লোকটা, সেই মানুষটা আস্তে আস্তে সোজাসুজি একেবারে মানে আমার দিকে চলে আসছে, আমার ঘরের দিকে চলে আসছে। আমার ঘরের দিকে আসার পরে মানে একেবারে আস্তে আস্তে চলে আসছে, আস্তে আস্তে অলমোস্ট আমার বিছানার পাশে এসে দাঁড়ায়। আমি তখনও তার দিকে মানে একই দৃষ্টিতে তাকিয়ে আছি। আচ্ছা, একই দৃষ্টিতে তাকিয়ে আছি যে আমি সবসময় এটা ভাবছিলাম যে সে কি করে আমি এটা দেখবো আগে, তারপর কোনো কিছু। দেন আমি যখন হচ্ছে কি যে দেখছি যে সে যখন আমার একেবারে বিছানার কাছে এসে দাঁড়িয়ে আছে, তখন আমি শিওর হয়তোবা সে একটা কিছু করতে পারে। ঠিক সেটাই, যে সে আমার বিছানার আমার লেপের উপরে হাত দিছে। হাত দেওয়ার পরে তখন আমি লেপটা ছেড়ে উঠে বসেছি। উঠে বসার সাথে সাথে যে জিনিসটা আমি খেয়াল করলাম কি আমার সচক্ষে দেখা যেটা, সেটা হচ্ছে কি যে সে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। একদম চোখের সামনে ঘটনাটা ঘটেছে, চোখের সামনে আমার সামনে অদৃশ্য হয়ে গেল। এই জিনিসটা আমি আজও উত্তর পাইনি। যদি সেটা আমার হ্যালোসিনেশন হতো তাহলে হয়তো আমি ঘামতাম না, বা আমার স্বপ্নের মতো লাগতো যে আমি লেপের মধ্যে শুয়ে আছি, বাট আমি বসে আছি এমনকি আমি ঘেমে আমার মানে পুরা হচ্ছে কি যে গেঞ্জি যেটা পরেছিলাম এগুলো ভিজে গেছে, বাট আমি দেখছি যে আমার চোখের সামনে থেকে এটা অদৃশ্য হয়ে গেল। আমি এর উত্তরটা আজও পাইনি কারোর কাছে। ওকে, এটা ঘটনা ছিল। এবং এই ঘরেই তো আপনার আরো কিছু ঘটনা ঘটেছে, মানে এই ঘরে যে ঘটনা ঘটেছে ধীরে ধীরে এটা আপনার এইচএসসি, তারপরে আপনার তারপরে আরো দুটো ঘটনা ঘটেছে। সেই দুটো ঘটনা ঘটলে তারপর আপনি লাস্টের সমাধান পেয়েছেন যে ঘরের সমস্যাটা কোথায়। তো এর পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটু বলেন আমাকে। যেটা হচ্ছে কি যে এটা হচ্ছে ওই বিল্ডিং এ ছিল, আর আমার হচ্ছে যে আমি যে বাসায় থাকি, আমরা মানে আমাদের ফ্যামিলিটা যে বাসায় থাকে, পাশের বাড়ি যেটা, সেই বাড়ি যে আমার রুম, আমি যেখানে একাই থাকি, সেই রুমের একটু ডিসক্রিপশনটা আমি দিয়ে দিই। যেটা হচ্ছে কি যে আমার রুমে 3টা জানালা আছে, একটা দরজা আছে। 3টা জানালা এবং একটা দরজা, দুটাতেই হচ্ছে সবগুলাতেই হচ্ছে কি যে পর্দা দেওয়া আছে। অ্যাটলিস্ট থার্ড ইয়ারে যখন আমি অনার্স থার্ড ইয়ারে, তখন হচ্ছে কি যে একদিকে রাত্রে ঠিক 1:45টার দিকে বা এরকমই 1:45টার দিকে আমি পড়তে দেখছি যে আমার ঘরের অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে গেল বলতে যে মনে হচ্ছে যে আমার ঘর গরমের দিন ফ্যান চলছে, জানালা দরজা সবকিছু খোলা আছে, ফ্যান চলছে, আমি বসে বসে পড়ছি টেবিলে, বাট আমার মনে হচ্ছে যে ঘরের অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেল। আমার পিছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, সে যদি একটু জোরে জোরে বুঝতে পারছিলাম, আমি বুঝতে পারছি যে সে জোরে জোরে শ্বাস নিলে, কেউ যদি আমার পিছে দাঁড়িয়ে থেকে শ্বাস নেয়, তার যে মানে থ্রোয়িং, যে এয়ার থ্রোয়িংটা, এটা আমি বুঝতে পারছি যে সে শ্বাস নিচ্ছে। তারপর আমি যখন ঘুরে তাকাই তখন পিছিয়ে কিছুই দেখতে পাই না, বাট তার কিছুক্ষণ পর আমি যে জিনিসটা খেয়াল করলাম যে আমার ঘরের বাতাসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। মানে গরমের দিন, বাট কুলিং এয়ার চলে আসছে। আচ্ছা, কুলিং এয়ার যখন চলে আসছে তখন দেখছি আমি যে আমার ঘরে বাতাসের পরিমাণটা বেড়ে গেছে, শব্দের পরিমাণ বেড়ে গেছে। অলমোস্ট ফ্যানের
ফ্যানের যে শব্দটা, এই শব্দটার চেয়ে আরেকটু বেশি শব্দ। আমি যখন ঘুরে তাকিয়ে দেখছি, যে জিনিসটা আমি দেখতে চাচ্ছিলাম না বা আমি আশা করিনি যে এই ধরনের কোনো কিছু একটা হবে, সেটা হচ্ছে আমার ঘরের চারটা মানে জানালা দরজা মিলে 4টা যে ওয়ে আছে, এই ওয়ে সব পর্দাগুলা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ভাবে উঠছে দেয়াল থেকে। আই মিন, যদি এক পাশের জানালা দিয়ে হাওয়া প্রবেশ করে তাহলে অন্য পাশের পর্দাগুলো কিন্তু জানালার সাথে লেগে যায়, আবার আরেক পাশের জানালা দিয়ে যদি হাওয়া প্রবেশ করে তাহলে অন্য পাশের পর্দাগুলো কিন্তু জানালার সাথে লেগে যায়। বাট আমার ঘরের 4টা যে একসঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে, আই মিন ওয়ালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে উড়ছে, যেটা আমি অলমোস্ট 30 সেকেন্ড অবলম্বন করেছি। ওকে, এবং এর পরে একটা ঘটনা ঘটেছিল একই ঘরে, কি ঘটনা সেটা? জি, এটা হচ্ছে আমার ঘটনা ছিল। আর একটা ঘটনা সেটা হচ্ছে যে আমি যেটা আগে থেকে বলছি যে আমি ছোট থেকেই এক ঘরে শুই, আর আমার বিছানাটা হচ্ছে পূর্ব পশ্চিম ভাবে হচ্ছে লাগানো আছে। আমার বিছানাটা একটু বলে দিই যে এতটাই ক্লোজ যে আমি যদি আড়াআড়ি শুই তাহলে আমার বডি হচ্ছে আমার বিছানার উপর থাকবে, আমার মানে মাজা থেকে পা পর্যন্ত একেবারে এগুলো নিচে পড়ে যাবে। আমার বিছানাটা এতটাই ক্লোজ ছিল। তো আমি যখন হচ্ছে কি যে এই জিনিসটা হচ্ছে যখন একদিনকে রাত্রে পড়াশোনা শেষ করে আমি তখন হচ্ছে কি যে শুতে যাব, চারিদিকে সব দিকে গুজে দিয়েছি, মশারি গুজে দিয়েছি। মশারি গুজে দেওয়ার পরে আরেকটা বলি যে আমার পশ্চিম দিকে বালিশ আর হচ্ছে পূর্ব দিকে হচ্ছে কি যে আমার পায়ের নিচে একটা কাঁথা থাকে। সো আমি যখন অনেক রাত্রি করে শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরে দেখা যাচ্ছে কি যে ঠিক 1:45 বা 2:30, 3:30 এই সময়ের দিকে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি যেটা খেয়াল করছি যে আমি পুরোটাই উল্টা হয়ে শুয়ে আছি। সবাই এটা ভাবতে পারে যে ঘুমানোর মধ্যে অনেকে উল্টা পাল্টা হয়ে যেতেই পারে, বাট এই জিনিসটা আমার সবচেয়ে মনে আছে যে আমি যখন ঘুমাই তখন হচ্ছে আমার বাবার মতো করে ঘুমাই, যে বুকের উপর হাত রেখে পায়ের উপর পা রেখে